হ্যাকাররা কিভাবে আপনার ইমেল থেকে আপনার সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন পেতে পারে। এখন ইমেল ওপেন করার পর জিমেইলে আমি ইমেলটি ওপেন করেছি। এখানে যে 3 ডট আপনি দেখছেন, এখানে আপনি ক্লিক করবেন। করার পর এখানে আপনি শো অরিজিনাল সিলেক্ট করবেন। শো অরিজিনাল সিলেক্ট করার পর আপনার অরিজিনাল মেসেজের বেশ কিছু ইনফরমেশন আপনি পাবেন, ইনক্লুডিং দ্য আইপি অ্যাড্রেস। ওকে, আমি এই ওয়েবসাইটে ডাইরেক্টলি আমি এখানে যাব, যে অপশনটা রয়েছে ইমেল হেডার অ্যানালাইজার। এখানে আমি ক্লিক করার পর এখানে দেখেন বক্সের মধ্যে এসেছে যে পেস্ট হেডার হেয়ার। সো আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি হেডার অ্যানালাইজ করতে বললাম। এখন সে অ্যানালাইজ করা শুরু করেছে। মুহূর্তের মধ্যে সে এই যে সেন্ডার তার বিস্তারিত ইনফরমেশন আমার জন্য এখানে নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি একটু আলাদা। আজ আমরা শুধু সাইবার নিরাপত্তার বা সাইবার সিকিউরিটির একটি থিওরি শিখব না, আমরা বুঝব একজন হ্যাকার, একজন আক্রমণকারী সাধারণত কিভাবে চিন্তা করে, কিভাবে প্রস্তুতি নেয়, কিভাবে ফাঁদ তৈরি করে, কিভাবে সিস্টেমে ঢোকার চেষ্টা করে এবং সবশেষে কিভাবে আসল ক্ষতি করে। এই যে পুরো যাত্রাটা, এটাকে বলা হয় অ্যাটাক লাইফ সাইকেল। সাইবার সিকিউরিটির এই যে ওয়ার্ল্ডটা রয়েছে, জগৎটা রয়েছে, এই জগৎটা বোঝার জন্য এটি একটি খুবই জনপ্রিয় মডেল এবং এর নাম হচ্ছে সাইবার কিল চেইন। শুনতে একটু সিরিয়াস মনে হলেও আপনাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ আমরা আজকে বিষয়টি খুব সহজভাবে বুঝব। এমনভাবে বুঝব যেন আমরা একটি গল্প শুনছি। গল্পের শুরু আছে, মাঝ রয়েছে, শেষ আছে এবং শুধু পার্থক্যটা হলো এই গল্পের প্রধান চরিত্র হচ্ছেন একজন হ্যাকার, অর্থাৎ একজন আক্রমণকারী। আর আমাদের কাজ হলো গল্পের কোনো এক জায়গায় এই হ্যাকারকে থামিয়ে দেওয়া, অর্থাৎ আমরা জানব কিভাবে আমরা ডিফেন্সিভ রোল নিব। আর একটা জিনিস, সেটা হচ্ছে আজকের ভিডিওতে আমরা শুধু কথা বলবো না, হাতে কলমে আমরা কিছু অনুশীলনও করব। এতে করে আপনি নিজের চোখে দেখতে পারবেন যে বাস্তবে এই ধরনের আক্রমণের প্রস্তুতি কিভাবে হয় আর একজন সচেতন মানুষ কিভাবে সেই ফাঁদ চিনে ফেলতে পারে। এই ভিডিওটি বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা ভবিষ্যতে এথিক্যাল হ্যাকার হতে চান, সিকিউরিটি অ্যানালিস্ট হতে চান, সক অ্যানালিস্ট হতে চান, অথবা সাইবার নিরাপত্তায় কোনো ধরনের পেশাজীবী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। আবার যারা শুধু নিজের পরিবার, নিজের মোবাইল, নিজের ইমেল, নিজের অনলাইন ব্যাংকিং বা নিজের ব্যবসাকে নিরাপদ রাখতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই দরকারি। কারণ আক্রমণ কিভাবে হয় সেটা বুঝতে পারলে প্রতিরক্ষা কিভাবে আপনি করতে পারবেন নিজেকে, সেটা আপনার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। শুরু করার আগে একটি অনুরোধ, এই যে ট্রেনিংটা আমি দিচ্ছি, এই প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে। আপনার পরিচিত কেউ যদি সাইবার সিকিউরিটি শিখতে চায় তাহলে এই ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। যত বেশি মানুষ সচেতন হবে, আমাদের বাংলা ভাষাভাষী সাইবার নিরাপত্তার কমিউনিটি তত শক্তিশালী হবে। চলুন শুরু করি। প্রথমে আমরা জানি সাইবার কিল চেইনটা আসলে কি। এটি হলো একটা ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্ক দিয়ে একটি সাইবার আক্রমণকে কয়েকটি ধাপে ভাগ করে বোঝানো হয়। এটি তৈরি করেছিলেন লকহিড মার্টিন। এটি হচ্ছে একটি আমেরিকান ডিফেন্স কোম্পানি। আজ সারা পৃথিবীর সাইবার সিকিউরিটির পেশাজীবীরা এই মডেল ব্যবহার করেন আক্রমণ বোঝার জন্য, প্রতিরক্ষা পরিকল্পনা করার জন্য এবং কোথায় আক্রমণ থামানো যায় তা বের করার জন্য এবং তার জন্য যে ধরনের ব্যবস্থা নিতে হয়। তবে এখানে একটি কথা পরিষ্কার করে বলি, সব আক্রমণ একদম একইভাবে কিন্তু ঘটে না। এই জিনিসটা আমি আগেও বলেছি। কোনো কোনো আক্রমণ একটি ধাপ খুব দ্রুত হয়, কোনো কোনো আক্রমণের কিছু ধাপ একসঙ্গে ঘটে, আবার কোনো কোনো আক্রমণকারী একই ধাপে বারবার ফিরে আসে, অর্থাৎ সাইকেলটা সে বারবার একই ধাপে ঘুরে ঘুরে
করতে থাকে, কিন্তু শেখার জন্য, বিশ্লেষণের জন্য এবং নিরাপত্তার চিন্তা তৈরি করার জন্য সাইকেলের কিল চেইন খুব শক্তিশালী একটি মডেল, যেটা আমাদের জন্য জানা খুবই জরুরি। এই মডেলটিতে সাধারণত 7টি ধাপ থাকে। প্রথম ধাপটা হচ্ছে গোয়েন্দাকারী রিনেসন্স, দ্বিতীয় ধাপ হচ্ছে অস্ত্র বানানো ওয়েপেনাইজেশন, তৃতীয় ফাঁদটা হচ্ছে ডেলিভারি ফাঁদ পাঠানো, চতুর্থ ধাপ হচ্ছে দুর্বলতাকে কাজে লাগানো এক্সপ্লয়টেশন, আর ফিফথ স্টেপ হচ্ছে সিস্টেমে বসে যাওয়া অর্থাৎ ইনস্টলেশন, সিক্সথ ধাপ হচ্ছে দূর থেকে নিয়ন্ত্রণ কমান্ড অ্যান্ড কন্ট্রোল, ফাইনালি সপ্তম ধাপ হচ্ছে আসল উদ্দেশ্য পূরণ অর্থাৎ অ্যাকশনস অন অবজেক্টিভ। এখন দ্য এন্টায়ার সাইকেলটা যদি আপনি মনে রাখতে চান তাহলে আপনি এভাবে চিন্তা করতে পারেন যে আগে তথ্য গ্রহণ, তারপরে অস্ত্র তৈরি, তারপর ফাঁদ পাঠানো, তারপর ঢোকার চেষ্টা করা, তারপর ভেতরে জায়গা করে নেওয়া, তারপর দূর থেকে নিয়ন্ত্রণ করা এবং শেষে আসল ক্ষতি বা উদ্দেশ্য পূরণ করা। এই যে ধারণাটা, এটাই হচ্ছে অ্যাটাক লাইফ সাইকেলের মূল গল্প। আর এখানে ডিফেন্সের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো আক্রমণকারীকে সফল হতে হলে পুরো পথ শেষ করতে হয়, অর্থাৎ এই যে এন্টায়ার লাইফ সাইকেলটাকে তাকে ফুলফিল করতে হয়। কিন্তু ডিফেন্সারকে কিন্তু পুরো পথটা বন্ধ করতে হয় না, অর্থাৎ এই 7টি ধাপের যে কোনো জায়গায় ডিফেন্সার আক্রমণকারীকে ধরে ফেলতে পারে এবং থামাতে পারে কোনো বড় ক্ষতি ঠেকানোর জন্য। এখন আমরা প্রত্যেকটা ধাপ আলাদা আলাদাভাবে জানার চেষ্টা করি, আমরা এর ব্যাখ্যাগুলো জানি। প্রথম ধাপ হচ্ছে গোয়েন্দাগিরি রিনেসন্স। কোনো আক্রমণ শুরু করার আগে আক্রমণকারী সাধারণত টার্গেট সম্পর্কে যতটুকু সম্ভব তথ্য সে গ্রহণ করে। যেমন একজন গোয়েন্দা কোনো মিশনে যাওয়ার আগে চারপাশের খবর নেয়, একজন আক্রমণকারীও আগে দেখে কাকে টার্গেট করা হবে, কোন ইমেইল ব্যবহার হয়, কোন কোম্পানিতে সে কাজ করে, কোন সফটওয়্যার ব্যবহৃত হয়, কোন ওয়েবসাইট আছে, কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে কি তথ্য পাওয়া যায়। এই তথ্য অনেক সময় প্রকাশ্য জায়গা থেকেই পাওয়া যায়, কোম্পানির ওয়েবসাইট, লিঙ্কডইন প্রোফাইল, ফেসবুক পোস্ট, ইউটিউব ভিডিও, সংবাদ প্রতিবেদন, পুরনো ডকুমেন্ট, এমনকি ইমেইল হেডার থেকেও অনেক তথ্য পাওয়া যেতে পারে। যদি আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে ধরেন, একজন মানুষ তার ফেসবুকে অফিসের ছবি দেয়, আইডি কার্ডের ছবি দেয়, নতুন চাকুরির পোস্ট দেয়, অফিসের ইমেইল প্রকাশ করে, নিজের ফোন নম্বর প্রকাশ করে। এগুলো আলাদা আলাদাভাবে নিরীহ মনে হতে পারে, কিন্তু আক্রমণকারীর চোখে এগুলো টুকরো টুকরো তথ্য, সেগুলো সে জোড়া লাগিয়ে বড় একটা আক্রমণের প্রস্তুতি নিতে পারে। এখন আমরা খুব নিরাপদ একটি হ্যান্ডস অন অনুশীলন দেখব। আমরা দেখব একটা সাধারণ ইমেইল হেডার থেকে কি ধরনের তথ্য দেখা যায়। এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ কথা যে আমরা যা করব সবকিছু কিন্তু শেখার জন্য এবং নিজের নিরাপত্তা বোঝার জন্য। অন্য কারো ইমেইল, ফাইল, সিস্টেম বা অ্যাকাউন্ট নিয়ে কোনো পরীক্ষা করা যাবে না। অনুমতি ছাড়া কিছু বিশ্লেষণ করা সাইবার সিকিউরিটি শেখা নয়, সেটি ভুল কাজ। এই কোর্সে আমরা সবসময় নিরাপদ, নৈতিক এবং আইনসম্মত পথগুলো শিখব। সো আমরা এখন হ্যান্ডস অন কিছু এক্সাম্পল দেখব। সেটা হচ্ছে হ্যাকাররা কিভাবে আপনার ইমেল থেকে আপনার সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন পেতে পারে। আমি এখানে আমার একটি ইমেল ওপেন করেছি। এখন ইমেল ওপেন করার পর জিমেইলে আমি ইমেলটি ওপেন করেছি। এখানে যে 3 ডট আপনি দেখছেন, এখানে আপনি ক্লিক করবেন। করার পর এখানে আপনি শো অরিজিনাল সিলেক্ট করবেন। শো অরিজিনাল সিলেক্ট করার পর আপনার অরিজিনাল মেসেজের বেশ কিছু ইনফরমেশন আপনি পাবেন, ইনক্লুডিং দ্য আইপি অ্যাড্রেস। ওকে, অ্যান্ড দেন মোর ডিটেলস অ্যাবাউট হু সেন্ড দ্য ইমেল এবং বিস্তারিত কী লিখেছে। এখন আমি আমার জন্য যথেষ্ট যে এই যে হেডারের যে ইনফরমেশনগুলো এই সেন্ডার সম্বন্ধে বিস্তারিত জানার জন্য। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি জাস্ট বলবো কপি টু ক্লিপবোর্ড। ওকে, ক্লিপবোর্ডে কপি করার পর
আমি গুগলে যেয়ে আমি সার্চ করব একটি ওয়েবসাইটের যার নাম হচ্ছে MXT টুলবক্স। MXT টুলবক্স আপনি দেখতে পাচ্ছেন যে আমার সার্চে এখানে এসে গিয়েছে। আমি এই ওয়েবসাইটে ডাইরেক্টলি আমি এখানে যাব, যে অপশনটা রয়েছে ইমেল হেডার অ্যানালাইজার। এখানে আমি ক্লিক করার পর এখানে দেখেন বক্সের মধ্যে এসেছে যে পেস্ট হেডার হেয়ার। সো আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি হেডার অ্যানালাইজ করতে বললাম। এখন সে অ্যানালাইজ করা শুরু করেছে। মুহূর্তের মধ্যে সে এই যে সেন্ডার তার বিস্তারিত ইনফরমেশন আমার জন্য এখানে নিয়ে এসেছে। ওকে, এবং হ্যাকারের জন্য এটাই যথেষ্ট যে আপনার যে কোনো একটা ইমেল সে যদি হাতে নিতে পারে, সেই ইমেল থেকে আপনার বিস্তারিত ইনফরমেশন, আইপি অ্যাড্রেস এবং অনেক গোপন তথ্য সে এখান থেকে নিয়ে তার প্ল্যানিংটা শুরু করতে পারে। অর্থাৎ আমরা যে দেখছি যে এন্টায়ার সাইকেলের মধ্যে প্রথমে যে গোয়েন্দাগিরি বা রিনেসন্স যে পার্টটা রয়েছে, সেখানে সে এই তথ্য নিয়ে আপনার সম্পর্কে গবেষণা করা শুরু করে দেয়। একটি বিশেষ রিকোয়েস্ট এই মুহূর্তে, আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটি দেখে উপকৃত হন, আমি যে কাজ করছি আমার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আপনি পাচ্ছেন, ফ্রি টিউটোরিয়ালগুলো, তাহলে একটি কাজ করুন, এই ভিডিওটিকে আপনার বন্ধু, পরিবার, সহকর্মী এবং শিক্ষার্থীদের সাথে শেয়ার করুন। বাংলাদেশের প্রতিদিন মানুষ সাইবার আক্রমণ, স্ক্যাম, ফিশিং, ভুয়া চাকরির অফার এবং মোবাইল ব্যাংকিং প্রতারণার শিকার হচ্ছে। অনেক সময় অনেক বড় বড় ক্ষতি হয়ে যায়। আপনার একটি শেয়ার হয়তো কারোর টাকা, অ্যাকাউন্ট অথবা ব্যক্তিগত তথ্য বাঁচাতে সাহায্য করতে পারে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অ্যাক্টিভেট করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও আসলেই আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। চলুন আবার মূল আলোচনায় ফিরে যাই। ওকে, কিল চেইনের সেকেন্ড পার্ট হচ্ছে অস্ত্র বানানো, ওয়েপেনাইজেশন। গোয়েন্দাগিরি শেষ হলে আক্রমণকারীর কাছে কিছু তথ্য আসে, রাইট? সে জানে কাকে টার্গেট করতে হবে। সে হয়তো জানে টার্গেট কোন প্রতিষ্ঠানে কাজ করে, কোন ব্যাংক সে ব্যবহার করে, কোন ধরনের ইমেল পেলে বিশ্বাস করতে পারে, অথবা কোন বিষয়ে সে আগ্রহী। এবার সে সেই তথ্য ব্যবহার করে আক্রমণের অস্ত্র তৈরি করে, এবং এই কারণেই এটাকে বলা হয় অস্ত্র বানানো, অর্থাৎ ওয়েপেনাইজেশন। এখানে কিন্তু অস্ত্র বলতে আমি বন্দুক বা ছুরি বোঝাচ্ছি না। সাইবার জগতে অস্ত্র হতে পারে একটি ক্ষতিকর ফাইল, একটি মালওয়্যার, একটি ট্রোজান, একটি ভুয়া লগ ইন পেজ, অথবা একটি খুব বিশ্বাসযোগ্য ফিশিং ইমেল। ধরুন আক্রমণকারী জানে একজন মানুষ চাকরি খুঁজছেন, সে তার একটি ভুয়া চাকরির ইমেল তৈরি করতে পারে। ইমেলে লেখা থাকতে পারে আপনার সিভি শর্ট লিস্ট হয়েছে, বিস্তারিত দেখতে সংযুক্ত ফাইলটি খুলুন, অ্যাটাচড ফাইলটি খুলুন। ফাইলটি দেখতে নর্মাল, কিন্তু ভেতরে থাকতে পারে ক্ষতিকর কোনো কোড। আবার কেউ ব্যাংকের নামে ইমেল পাঠাতে পারে, দেখতে মনে হবে সত্যি সত্যি আপনার ব্যাংক থেকে এসেছে, কিন্তু সেটি একটি ট্র্যাপ। এবং এই ধাপে টার্গেট সাধারণত বুঝতে পারে না, কারণ আক্রমণ তখনও তার কাছে পৌঁছায়নি। আক্রমণকারী পর্দার আড়ালে প্রস্তুতি নিচ্ছে। ডিফেন্সের শিক্ষা এখানে খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা নিজের তথ্য কম প্রকাশ করি, যদি অফিসের কর্মীদের সচেতন করি, যদি ইমেল নিরাপত্তার ব্যবস্থা করি, যদি সন্দেহজনক যে ইমেল অ্যাটাচমেন্টগুলো আসে, যে লিঙ্কগুলো আসে, সেগুলো ভালো মতো পরীক্ষা করি, তাহলে আমরা ওয়েপেনাইজেশনের প্রভাব থেকে বাঁচতে পারি। তৃতীয় ধাপটা হচ্ছে ফাঁদ পাঠানো, অর্থাৎ ডেলিভারি। অস্ত্র তৈরি হয়ে গেলে এবার সেটি টার্গেটের পালা, রাইট? এটাকে বলে ডেলিভারি, বাংলা আমরা বলতে পারি যে ফাঁদ পাঠানো। এই ধাপটি সাধারণত মানুষের জীবনে সবচেয়ে বেশি দেখা যায়, কারণ বেশিরভাগ মানুষ আক্রমণের সঙ্গে প্রথম পরিচিত হয় এই পর্যায়ে। কমনলি কিভাবে হয় এটা দেখি। একটি ইমেল আসে, একটি মেসেজ আসে, ফেসবুক ইনবক্সে একটি লিঙ্ক আসে, হোয়াটসঅ্যাপে একটি ফাইল আসে, চাকুরির নামে একটি ফর্ম আসে, ব্যাংকের নামে একটি সতর্কতা আসে, কুরিয়ার সার্ভিসের নামে একটি মেসেজ আসে, বিকাশ বা নগদের নামে ভুয়া সতর্কবার্তা আসে। আক্রমণকারী চায় আপনি লিঙ্কে ক্লিক করুন, ফাইল খুলুন, ফর্ম পূরণ করুন, পাসওয়ার্ড দিন, অথবা কোনো কোড শেয়ার করুন।
অনেক সময় সে ভয় দেখায়, বলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। অনেক সময় সে লোভ দেখায়, বলে আপনি পুরস্কার পেয়েছেন। অনেক সময় জরুরি পরিস্থিতি তৈরি করে, বলে যে এখনই কাজ না করলে সমস্যা হয়ে যাবে। এই ধাপটি বুঝতে পারা খুবই দরকার, কারণ সাধারণ মানুষের জন্য সাইবার নিরাপত্তা সবচেয়ে বড় পরীক্ষা হলো ক্লিক করার আগে থামা। এখানে আমরা একটি নিরাপদ হ্যান্ডস অন করব। আমরা দেখব সন্দেহজনক লিঙ্ক বা ফাইল যাচাই করার একটি পরিচিত পদ্ধতি। চলুন আমরা এই প্র্যাকটিক্যাল টিপসটা দেখি। এখন আমরা একটি প্র্যাকটিক্যাল টিপস নিব, যেখানে আমরা দেখব যে কিভাবে একটি লিঙ্ক চেক করা যায় এটা কোনো সন্দেহজনক লিঙ্ক কিনা। সো আমি আগের সেই ইমেলটাই নিচ্ছি এবং এখানে দেখেন যে লিঙ্কটা প্রোভাইড করেছে আমার ইমেলে। আমি এই লিঙ্কটা কপি করছি। ওকে, আমি এখানে যে বলছি যে কপি লিঙ্ক অ্যাড্রেস, গুগলে যে আমি ভাইরাস টোটাল লিখে সার্চ দিব। ভাইরাস টোটাল, যেহেতু আমি আগে সার্চ করেছিলাম, এটা এখানে এসে রয়েছে। ওকে, ভাইরাস টোটাল। সরাসরি ভাইরাস টোটালের ওয়েবসাইটে চলে যান। যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন কতগুলো অপশন। ফাইল, এখানে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যখন তখন যে কোনো ফাইল আপনি আপলোড করবেন না। সো জাস্ট বি কেয়ারফুল বিফোর ইউ চেক এনি ইম্পর্ট্যান্ট ডকুমেন্টেশন। সো এখানে আমি ইউআরএলে যাব। ইউআরএলে যে আমি আমার এই যে লিঙ্কটা আমি কপি করেছি এখানে আমি পেস্ট করব এবং বলবো যে একটু খুঁজে দাও এই লিঙ্কটা কোনো সাসপিশিয়াস কিছু কিনা। ওকে, লেটস ডু ইট। ওকে, আমরা এখন দেখতে পাচ্ছি যে ও সার্চ করছে। এখানে ও বলছে নো সিকিউরিটি ভেন্ডার্স ফ্ল্যাগ দিস ইউআরএল অ্যাজ ম্যালিশিয়াস। সো এটা সন্দেহজনক কোনো লিঙ্ক বলে কেউ ডিক্লেয়ার করেনি। এবং এখানে দেখেন সিকিউরিটি ভেন্ডার্স অ্যানালিসিস, সে অন্যান্য যে সমস্ত রিলেভেন্ট ইনফরমেশনগুলো আছে সিকিউরিটি ভ্যালিডেশন করার জন্য সবগুলোই সে এখানে বলছে ক্লিন। ওকে, আমরা দেখতে পাচ্ছি ডিটেলস অ্যানালিসিস। সো বেসিক্যালি এটা একটি সিম্পল টুল যার মাধ্যমে আপনি কোনো লিঙ্ক, সন্দেহজনক লিঙ্ক যদি ইমেলে আসে কিংবা অন্য কোনোভাবে আসে, তাহলে আপনি ভেরিফাই করতে পারেন। ওকে, আমরা ধীরে ধীরে শেষের দিকে আসছি। দিস ইজ স্টেপ 4। ধরুন টার্গেট ফাঁদে পা দিল, সে লিঙ্কটা ক্লিক করলো, ফাইল খুললো অথবা ভুয়া ওয়েবসাইটে তথ্য দিল। এখান থেকে শুরু হয়ে যায় এক্সপ্লয়টেশন। আমি যদি বাংলায় বলতে চাই তাহলে আমি বলবো যে দুর্বলতা কাজে লাগানো। এই ধাপে আক্রমণকারী কোনো দুর্বলতা, ভালনারেবিলিটি ব্যবহার করে সিস্টেমে ঢোকার চেষ্টা করে। দুর্বলতা হতে পারে পুরানো সফটওয়্যার, আপডেট না করা অপারেটিং সিস্টেম, কিংবা দুর্বল পাসওয়ার্ড, ব্রাউজারের ত্রুটি, ভুল কনফিগারেশন অথবা মানুষের আচরণগত ভুল, যেগুলো আমরা প্রথম দিকের ভিডিওগুলোতে জেনেছি এবং শিখেছি। এখানে একটি খুবই সহজ উদাহরণ আমি দিতে পারি, সেটা হচ্ছে আপনার মোবাইলে অনেক দিন ধরে সিস্টেম আপডেট দেওয়া হয়নি, একটি পুরনো অ্যাপ ব্যবহার করছেন, সেই অ্যাপের একটি নিরাপত্তার উইকনেস রয়েছে। আক্রমণকারী যদি সেই দুর্বলতা কাজে লাগাতে পারে তাহলে ক্ষতি হতে পারে। আবার আপনি যদি একই পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার করেন তাহলে একটি সাইডে পাসওয়ার্ড ফাঁস হয়ে গেলে অন্য অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা সে করতে পারে। এই কারণেই সফটওয়্যার আপডেট এত জরুরি। অনেকে আপডেট দেখলে বিরক্ত হন, ভাবেন আবার আপডেট, কিন্তু অনেক আপডেট আসলে নিরাপত্তার তালা আপনি বলতে পারেন। পুরানো তালায় ফাঁক হয়ে গেছে, তাই নতুনভাবে তালা লাগানো হচ্ছে। কাজেই ফোনের আপডেট আসলে অবশ্যই আপডেট করতে ভুলবেন না। এখন ডিফেন্ডারের কাজ হলো দুর্বলতা কমানো, সফটওয়্যার আপডেট রাখা, শক্তিশালী এবং আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা, মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন রাখা, অপ্রয়োজনীয় সফটওয়্যার বা অ্যাপ সরিয়ে ফেলা এবং নিয়মিত সিকিউরিটি চেক করা। ওকে, আমরা এখন আসি পঞ্চম ধাপে। যদি আক্রমণকারী দুর্বলতা কাজে লাগিয়ে সফল হয় তাহলে কি করে? সে সিস্টেমে নিজের জায়গা তৈরি করে, অর্থাৎ সে নিজেকে সেটেল করে এবং এটাকে বলা হয় ইনস্টলেশন। বাংলায় আপনি বলতে পারেন সিস্টেম বসানো বা সিস্টেম বসে যাওয়া। এখানে আক্রমণকারী এমন কিছু ইনস্টল করতে পারে যা তাকে আবার ফিরে আসতে সাহায্য করবে। এটি হতে পারে ব্যাকডোর, মালওয়্যার, স্পাইওয়্যার অথবা অন্য কোনো ক্ষতিকর প্রোগ্রাম। ব্যাকডোর মানে হলো গোপন দরজা, সামনের দরজা বন্ধ থাকলেও সে পেছনের রাস্তা দিয়ে প্রবেশ করতে পারে।
এই নিয়ে বিস্তারিত আমরা জানবো এর পরবর্তী ভিডিও নেক্সট লেসনে ইনশাআল্লাহ। এই ধাপে মালওয়্যার অনেক সময় নিজেকে সাধারণ ফাইলের মতো লুকিয়ে রাখে, ব্যবহারকারী বুঝতেই পারে না। কম্পিউটার হয়তো খুব ধীরেতে চলে, কিংবা অদ্ভুত বিজ্ঞাপন দেখা যায়, অচেনা প্রসেস চলে, অথবা অদ্ভুত নেটওয়ার্ক ট্রাফিক তৈরি হয়। অনেক সময় আপনার ফোন অতিরিক্ত গরম হয়ে যায়, কিন্তু সবসময় এগুলো কিন্তু চোখে পড়ে না। এখানে শিক্ষা হলো শুধু অ্যান্টিভাইরাস থাকলেই যথেষ্ট নয়, ভালো এন্ড পয়েন্ট সিকিউরিটি, নিয়মিত স্ক্যান, অস্বাভাবিক আচরণের নজরদারি এবং নেটওয়ার্ক মনিটরিং খুবই জরুরি। ওকে, সো এবারে আমরা আসবো স্টেপ 6। ব্যাকডোর বা মালওয়্যার বসে গেলে আক্রমণকারী অনেক সময় দূর থেকেই সেই সিস্টেমটা নিয়ন্ত্রণ করতে পারে, এবং এটাকে বলে কমান্ড অ্যান্ড কন্ট্রোল। সংক্ষেপে অনেকে বলেন C2। অনেকটা এরকম যে একজন পুতুল নাচের শিল্পী দূর থেকে সুতা টেনে টেনে পুতুল নাচাচ্ছেন। কম্পিউটার বা সার্ভারটি বাইরে থেকে দেখতে স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু ভিতরে সেই আক্রমণকারীর সার্ভারের সঙ্গে যোগাযোগ চলছে। আক্রমণকারী কমান্ড পাঠাচ্ছেন, সিস্টেম সেই কমান্ড অনুসারে কাজ করছে। এই যোগাযোগ অনেক সময় সাধারণ ইন্টারনেট ট্রাফিকের মতো দেখায়, তাই সহজে ধরা পড়ে না। আক্রমণকারী এই পর্যায়ে নেটওয়ার্কের ভিতরে আরও তথ্য খুঁজতে পারে, অন্য সিস্টেমে যেতে পারে, আরও অ্যাকাউন্টের তথ্য সে নিতে পারে, অথবা বড় আঘাতের প্রস্তুতি সে নিতে পারে। এখানে ডিফেন্ডারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নেটওয়ার্ক মনিটরিং, লগ অ্যানালিসিস, অস্বাভাবিক ট্রাফিক শনাক্ত করা। সিকিউরিটি অপারেশন সেন্টারের একটি বড় ভূমিকা রাখে। একজন সক অ্যানালিস্টের কাজের সঙ্গে এই ধাপের সরাসরি সম্পর্ক রয়েছে। এবারে আসি আমরা সবচেয়ে শেষ ধাপে। এতদিনের প্রস্তুতি, তথ্য সংগ্রহ, ফাঁদ তৈরি করা, ঢোকা, বসে থাকা, নিয়ন্ত্রণ, সব কিছু শেষে আক্রমণকারী তার আসল উদ্দেশ্য পূরণ করতে চায়, এবং এটাকেই বলে অ্যাকশনস অন অবজেক্টিভস। এই উদ্দেশ্য হতে পারে ডেটা চুরি, হতে পারে র্যানসমওয়্যার চালু করে দিয়ে ফাইল লক করে দেওয়া, হতে পারে টাকা দাবি করা, হতে পারে সংবেদনশীল সেন্সিটিভ তথ্য ফাঁস করা, হতে পারে সিস্টেম বন্ধ করে দেওয়া, হতে পারে ব্যবসার কাজ থামিয়ে দেওয়া, আবার কখনো উদ্দেশ্য হতে পারে শুধু নীরবে তথ্য সংগ্রহ করা। এখানে এসে ক্ষতি অনেক বড় হয়ে যায়, তাই নিরাপত্তার মূল উদ্দেশ্য হলো শেষ ধাপে পৌঁছানোর আগেই তাকে থামানো। রিনেসান্স ধাপে তথ্য কম প্রকাশ করে থামানো যায়, ডেলিভারি ধাপে সন্দেহজনক ইমেল আটকানো যায়, এক্সপ্লয়টেশন ধাপে প্যাচ দিয়ে দুর্বলতা বন্ধ করা যায়, ইনস্টলেশন ধাপে মালওয়্যার শনাক্ত করা যায়, কমান্ড অ্যান্ড কন্ট্রোল ধাপে অস্বাভাবিক যোগাযোগ বন্ধ করা যায়। আর যদি তাও ক্ষতি হয় তাহলে ব্যাকআপ, ইনসিডেন্ট রেসপন্স এবং পুনরুদ্ধার পরিকল্পনা অর্থাৎ রিকভারি প্ল্যান দিয়ে ক্ষতি কমানো যায়, যেগুলো আমরা আগের 2টি ভিডিওতে দেখেছি এবং আরও বিস্তারিত পরবর্তী ভিডিওগুলোতে দেখব ইনশাআল্লাহ। এখানে একটি জিনিস যেটা আমি প্রথমে বলেছিলাম যে আক্রমণকারীকে 7 ধাপে কিন্তু পেরোতে হয়, কিন্তু ডিফেন্সের জন্য যে কোনো ধাপে আপনি আক্রমণকারীকে স্টপ করতে পারেন। এই বিষয়টা ভালো মতো জানবেন, কেননা সাইবার সিকিউরিটির বিভিন্ন পরীক্ষাতে এই বিষয়টার উপরও অনেক গুরুত্ব দেওয়া হয়। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় শিখলাম। সেগুলো হচ্ছে সাইবার আক্রমণ হঠাৎ ঘটে মনে হলেও অনেক সময় তার পিছনে একটি ধারাবাহিক প্রক্রিয়া থাকে। আক্রমণকারী তথ্য নেয়, তারপর ফাঁদ তৈরি করে, তারপর সেটি পাঠায়, তারপর দুর্বলতা কাজে লাগায়, তারপর সিস্টেমে বসে যায়, তারপর দূর থেকে নিয়ন্ত্রণ করে এবং শেষে আসল উদ্দেশ্য পূরণ করে। এই লাইফ সাইকেলে বোঝা মানে আক্রমণ শেখা নয়, বরং আক্রমণ ঠেকানোর ভাষা শেখা। আপনি যদি জানেন যে আক্রমণকারী কোথায় কি করতে পারে, তাহলে আপনি জানবেন কোথায় কিভাবে প্রতিরক্ষা করতে হবে। সাধারণ ব্যবহারকারীর জন্য আজকের 3টি বড় কাজ হলো অচেনা লিঙ্কে ক্লিক করার অভ্যাস ত্যাগ করা, সফটওয়্যার আপডেট রাখা, সন্দেহজনক ফাইল বা লিঙ্ক যাচাই করার অভ্যাস তৈরি করা। যারা ক্যারিয়ার করতে চান তাদের জন্য আজকের বড় শিক্ষা হলো এই 7টি ধাপ বুঝলে আপনি পরবর্তীতে থ্রেট ডিটেকশন, ইনসিডেন্ট রেসপন্স, এথিক্যাল হ্যাকিং এবং সক অ্যানালিস্ট অনেক ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে আজকের কি টেকওয়ে কি? আজ আমরা শিখলাম সাইবার কিল চেইন, একটি ফ্রেমওয়ার্ক যা দিয়ে আক্রমণ ধাপে ধাপে বোঝা যায়। আমরা শিখলাম
রিনাসন্স গোয়েন্দাগিরি ধাপে ধাপে আক্রমণের তথ্য সংগ্রহ করে। আমরা নিজের ইমেল হেডার দেখে বুঝলাম ইমেলের ভিতরে অনেক তথ্য থাকতে পারে। আমরা শিখলাম ডেলিভারি ধাপে বিশেষ করে অচেনা লিঙ্ক বা ফাইলের মাধ্যমে কিভাবে ফাঁদ পাঠানো হয়। আমরা ভাইরাস টোটাল ব্যবহার করে সন্দেহজনক লিঙ্ক পরীক্ষা করার একটি নিরাপদ পদ্ধতি শিখলাম। আমরা শিখলাম এক্সপ্লয়টেশন ধাপে দুর্বলতা কাজে লাগানো কিভাবে হয়, ইনস্টলেশন ধাপে আক্রমণকারী সিস্টেমে কিভাবে বসানো হয় এবং কমান্ড কন্ট্রোল ধাপে দূর থেকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, আর অ্যাকশনস অ্যান্ড অবজেক্টিভ ধাপে আসল ক্ষতি কিভাবে হতে পারে। এই 7টি ধাপ আপনাকে মনে রাখতে হবে, শুধু পরীক্ষার জন্য না, নিজের ডিজিটাল জীবনও বোঝার জন্য। আজকের ভিডিও নোটস, কুইজ, এক্সারসাইজ সব গিটবুকে পাবেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনি যদি আরও প্রশ্ন করতে চান, কুইজ প্র্যাকটিস করতে চান বা পরীক্ষার প্রস্তুতি নিতে চান, তাহলে আপনি আমার কাস্টম জিপিটি AI টিউটর ব্যবহার করতে পারেন। এটি BCS 101 সাইবার টিউটর নামে তৈরি করা হয়েছে এবং সম্পূর্ণ বিনামূল্যে, ইভেন ChatGPT ফ্রি ভার্সন দিয়ে আপনি ব্যবহার করতে পারেন। এবং এই কোর্সের উপরে একটি ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি হচ্ছে, যেটা বিস্তারিত আমি পরে সময় মতো জানাবো ইনশাল্লাহ। এবং এই কাস্টম জিপিটিতে আপনি বাংলায় প্রশ্ন করতে পারবেন, কোনো শব্দ না বুঝলে জিজ্ঞেস করতে পারবেন। আজকের 7টি ধাপ নিয়ে কোনো কিছু যদি চেষ্টা করতে চান, সেখানে চেষ্টা করতে পারবেন। আমি চাই এই কোর্স শুধু ভিডিও দেখা পর্যন্ত সীমাবদ্ধ না থাকুক, আপনি যেন শিখেন, প্র্যাকটিস করেন, পরীক্ষা দেন এবং ধীরে ধীরে আত্মবিশ্বাস তৈরি করেন। পরের ভিডিওতে আমরা আরও সরাসরি কিছু সাইবার আক্রমণের ধরন নিয়ে কথা বলবো, যেমন মালওয়্যার, ফিশিং, র্যানসমওয়্যার, আরও কিছু আক্রমণের ধরনগুলো এবং এগুলো কীভাবে কাজ করে, কীভাবে চিনবেন এবং কিভাবে রক্ষা করবেন, সেটাই হবে আমাদের পরবর্তী ভিডিও ইনশাল্লাহ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, পুরো কোর্স পেতে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন সাইবার কিল চেইনের কোন ধাপটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমি এনামুল হক, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণে ভালো থাকুন, সচেতন থাকুন এবং সাইবার নিরাপদ থাকুন।